ইতিহাসে আমরা অনেক ভাইয়ের গল্প শুনেছি, কিন্তু এমন ভাইয়ের গল্প কি শুনেছেন যেখানে একজন হয়ে ওঠে রক্তপিপাসু নিষ্ঠুর ডাকুলা আর অন্যজন দাঁড়িয়ে যায় তার বিপরীতে? ব্লাড দ্য এম্পেলার আর তার ছোট ভাই রাদু দ্য হ্যান্ডসাম। একজন রক্ত রাঙিয়েছে মাটি, আরেকজন বেছে নিয়েছে শত্রুর পথ। আজকে আমরা কথা বলবো ওয়ালাসিয়ার রাদু সম্পর্কে, যাকে আমরা সুদর্শন রাদু নামে চিনি। সেকেন্ড ব্লাড ডাকুলা ও মোলদাভিয়ার রাজকুমারী এসেইনারের গড়ে রাদু আনুমানিক 1438 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তৃতীয় ব্লাদের ছোট ভাই এবং ওয়ালাচিয়া রাজ্যের রাজপুত্র। 1436 সালে ব্লাদ দ্বিতীয় ডাকুলা ওয়ালাচিয়ার সিংহাসনে আরোহণ করেন। 1442 সালে হাঙ্গেরির সাথে জোটবদ্ধ প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো দ্বিতীয় ব্লাদকে ক্ষমতাচ্যুত করে। তখন ওয়ালাচিয়ার সিংহাসন পুনরুদ্ধারের জন্য অটোম্যানদের সাহায্যের প্রয়োজন পড়ে। অটোম্যান সুলতানকে কর প্রদান ও তার দুই ছেলেকে জিম্মির সত্ত্বে অটোম্যানরা তাকে সাহায্য করে। অটোম্যানদের সমর্থনে সেকেন্ড ব্লাদ সিংহাসন ফিরে পায়। 1442 সালে অটোম্যান সুলতান দ্বিতীয় মুরাদ ব্লাদ দ্বিতীয় ডাকুলাকে বাধ্য করে তার দুই ছেলেকে জিম্মি হিসাবে তুলে দিতে। ব্লাদ আর রাদুকে নিয়ে যাওয়া হয় অটোম্যান সাম্রাজ্যে। এটা ছিল এক ধরনের রাজনৈতিক বীমা, যদি তাদের বাবা বিদ্রোহ করে তাহলে ছেলেদের জীবন শেষ। অটোম্যান রাজপ্রাসাদেই বড় হয় দুই ভাই, ব্লাদ তৃতীয় ও ছোট ভাই রাদু। ব্লাদ এবং রাদুকে যুদ্ধবিদ্যা, কোরআন এবং তুর্কি ফার্সি ভাষা ও সাহিত্যে শিক্ষিত করা হয়। ব্লাদ ছিল কঠোর, রাগী, প্রতিশোধপরায়ণ, আর রাদু শান্ত, বুদ্ধিমান এবং আকর্ষণীয়। রাদু দেখে অটোম্যানরা শুধু শত্রু নয়, তারা শক্তিশালী, সংগঠিত এবং সফল। ধীরে ধীরে রাদু বদলে যায়। সে শেখে তাদের ভাষা, তাদের সংস্কৃতি এবং একসময় সে ইসলাম গ্রহণ করে। তাকে ওসমানীয় রাজদরবারে প্রবেশের অনুমতি দেওয়া হয়। 1447 সালের নভেম্বরে ব্লাদ দ্বিতীয় ডাকুলার স্বাক্ষরিত চুক্তি এবং বার্না অভিযানে তার কপটতার কারণে অটোম্যানদের সাথে ওয়ালাচিয়া চুক্তির জন্য জন হুনিয়াদি ওয়ালাচিয়া আক্রমণ শুরু করে। এতে রাদুর বাবা পালিয়ে যান, কিন্তু তার বড় ভাই মির্সিয়া তার গুবিস্তের বয়কদের হাতে ধরা পড়েন। তখন একটি জ্বলন্ত লোহার রড দিয়ে তার চোখ অন্ধ করে দেওয়া হয়। এরপর মির্সিয়াকে জীবন্ত খবর দেওয়া হয়। পরবর্তীতে জন হুনিয়াদির বাহিনীর হাতে তাদের বাবাও ধরা পড়ে, তাদের পিতাকেও হত্যা করা হয়। সেকেন্ড ব্লাদ নিহত হওয়ার অল্প সময়ের মধ্যেই 1448 সালে থার্ড ব্লাদ মুক্তি পান। অটোমানদের সমর্থনে তৃতীয় ব্লাদ সিংহাসন দখল করে, যদিও এই রাজত্ব বেশি দিন ধরে রাখা সম্ভব হয়নি। প্রথমবার থার্ড ব্লাদ মাত্র কয়েক মাসের জন্য সিংহাসনে ছিলেন। রাদু পরবর্তীতে তৎকালীন সুলতান দ্বিতীয় মেহমেদের সাথে কনস্টান্টিনোপল অবরোধে অংশগ্রহণ করেন। 1453 সালে কনস্টান্টিনোপল বিজয়ে রাদু অবদান রাখেন। রাদুকে ইস্তাম্বুলে নবনির্মিত টপকাপি প্রাসাদে বসবাসের অনুমতি দেওয়া হয় এবং রাদুকে জেনেসারির একজন সেনাপতিও বানানো হয়। মাত্র 22 বছর বয়সে রাদু ওসমানীয় দরবারের একজন নেতৃস্থানীয় ব্যক্তিতে পরিণত হন। সুলতান রাদুর অবিচল আনুগত্যের পুরস্কার স্বরূপ তাকে তৃতীয় ব্লাদের পরিবর্তে ওয়ালাচিয়ার সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নেন। 1461 সালে দ্বিতীয় মেহমেদ ওয়ালাচিয়া আক্রমণের প্রস্তুতি শুরু করেন। তার উজির ও জ্যোতিষীদের সাথে পরামর্শ করার পর 30 বছর বয়সী সুলতান ব্যক্তিগতভাবে এই শাস্তিমূলক অভিযানের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। তার ব্যক্তিগত জেনাসারি রক্ষী বাহিনী তৃতীয় ব্লাদের সমগ্র সেনাবাহিনীর চেয়েও বড় ছিল। 1462 সালে জেনাসারি বাহিনী সহ রাদুর নেতৃত্বে এক বিশাল অটোম্যান সেনাবাহিনী ওয়ালাচিয়ার দিকে অগ্রসর হয়। ব্লাদ তৃতীয় খবর পেয়ে ট্রান্সিলভেনিয়ার দিকে পিছু হটেন। প্রস্থানের সময় তিনি পোড়ামাটির নীতি অবলম্বন করেন। দাওয়াকারী অটোম্যান সেনাবাহিনীর ব্যবহারের জন্য কোনো গুরুত্বপূর্ণ কিছুই অবশিষ্ট রাখেননি। অটোম্যান বাহিনী যখন তার গুবিস্তের কাছে পৌঁছায়, তখন তারা দেখেন শুলে চড়ানো 20,000 মানুষের লাশ। ব্লাদ তৃতীয় যাদেরকে দিয়ে কুটির উপর মৃত ও মুমূর্ষু দেহের এক জঙ্গল তৈরি করেছিল। এই ভয়াবহ হৃদয় বিদারক দৃশ্য তাদের পক্ষেও সহ্য করা খুবই কঠিন ছিল। তাই তারা পুনরায় সংগঠিত হওয়ার জন্য অটোম্যান বাহিনীর কাছে ফিরে যায়। 1462 সালের মে মাসে
তৃতীয় ব্লাদ উজিরে আজম মাহমুদ পাশার নেতৃত্বাধীন ওসমানীয় বাহিনীর বিরুদ্ধে একটি গেরিলা অভিযান চালান এবং পিছু হটার সময় তাদের দানিউব পর্যন্ত দাওয়া করেন। 1462 সালের 16 ও 17 জুন তিনি আবারও একটি বিশাল ওসমানীয় বাহিনীকে পরাজিত করেন, যা রাতের আক্রমণ নামে পরিচিতি লাভ করে। ওই রাতের আক্রমণেই ওসমানীয় সেনাবাহিনীর ব্যাপক হতাহতের পাশাপাশি রসদপত্রের ক্ষতি হয়। রাতের আক্রমণে সুলতান মেহমেদ ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাদু ও তার অনুগতরা তার ভাইকে সিংহাসনচ্যুত করার জন্য সমর্থন আদায়ের উদ্দেশ্যে দানিউব সমভূমিতে অভিযান চালায়। রাদু বয়রদের তাদের বিশেষাধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং তৃতীয় ব্লাদের শিবির থেকে দল ত্যাগকারীদের আশ্বস্ত করে যে তাদের শাস্তি দেওয়া হবে না। কিন্তু এর উদ্দেও রাদু এক স্থায়ী শান্তি, এক কোমল শাসন এবং অতীতের কোনো অন্যায়ের প্রতিশোধ না নেওয়ার কথা প্রচার করেন। রাদু তৃতীয় ব্লাদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেকশন শহরগুলোতে দূত পাঠান। তাদের পুরনো দাসের সুবিধাজনক বাণিজ্য বিধি দিয়ে প্রলুব্ধ করেন এবং তাদের পরিবারের পবিত্রতার নিশ্চয়তা দেন। তার এই প্রতিশ্রুতি তাৎক্ষণিক মিত্রদের আকর্ষণ করে, যার মধ্যে বোকারেস্ট ও তার্গোবিস্তের বাসিন্দারাও ছিল, যারা ব্লাড ডাকুলার নিষ্ঠুরতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। রাদু ব্লাদ তৃতীয়কে কুর্তিয়াদে আর্গেসের উত্তরে তার দুর্গ পর্যন্ত এবং অবশেষে রোমানিয়ার বাইরে তাড়া করেন, যা অটোমানদের নিয়ন্ত্রণে আসে। অর্থাৎ 1462 সালে রাদু ওসমানীয় সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মেহমেদের সাথে মিলে তার ভাই তৃতীয় ব্লাদকে পরাজিত করেন। নিজেদের সৌভাগ্যের সুযোগ নিয়ে অটোম্যানরা রোমানিয়া অঞ্চলে যে কোনো হাঙ্গেরিয়ান প্রভাব এবং হস্তক্ষেপের বিরুদ্ধে দানিউবে তাদের বাণিজ্যিক উপস্থিতি শক্তিশালী করে। এদিকে তার ভাই তৃতীয় ব্লাদ বয়রদের প্রতি তার কঠোর নীতির কারণে তাদের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হন। ব্লাদ তৃতীয় তার প্রাক্তন মিত্র মেতিয়াস কর্বিনাসের কাছে সাহায্য চাইতে হাঙ্গেরিতে যান, কিন্তু সাহায্য পাওয়ার পরিবর্তে দেশদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়। দানিউবের উত্তরে বিজয়ী অভিযানের পর অটোম্যানরা তরুণ রাদুকে ওয়ালাসিয়ার বে হিসাবে নিযুক্ত করেন। মাত্র 26 বছর বয়সে রাদু ওয়ালাসিয়ার বে হন। এর কিছুদিন পরেই তার অধীনস্থ জেনেসারীরা আর্গেস নদীর তীরে অবস্থিত ব্লাদ তৃতীয়ের পার্বত্য দুর্গ পোয়েনারে দুর্গ আক্রমণ করে ও অভিযান শুরু করে। তার শাসনামলে অটোম্যান সিপাহীরা দেশের দক্ষিণে একটি শক্তিশালী অবস্থান গড়ে তোলে। রাদুর স্ত্রী ছিলেন জেরক আরিয়ানিতি এবং মারিয়া মুজাকার কন্যা মারিয়া দেসপিনা। তাদের বিবাহিত জীবনে একজন কন্যা সন্তান ছিল, যার নাম ছিল মারিয়া বয়সিচ্চা, যিনি পরে মোলদাভিয়ার যুবরাজ স্টিফেন তৃতীয়কে বিয়ে করেন। 1471 সালের 7 মার্চ রাদু তার ভবিষ্যৎ জামাতা স্টিফেন তৃতীয়ের বিরুদ্ধে সিরিয়া দখলের জন্য যুদ্ধ করেন। রাদুর শাসনামলে তিনি বেশ কয়েকবার ওয়ালাসিয়ায় আক্রমণ করেন এবং রাদুর অধীনতার জবাবে তাকে 4 বার সিংহাসনচ্যুত করেন। 1473 সালে অটোমানদের সাথে একটি চুক্তির পর বাসারা লাইউতা সেলবাত্রান সিংহাসন গ্রহণ করেন। 1473 থেকে 1475 সালের মধ্যে রাদু সংক্ষিপ্ত সময়ের জন্য 2 বার সিংহাসনে ফিরে এসেছিলেন। রাদু সিফিলিস রোগে আক্রান্ত হয়ে 1475 সালে জানুয়ারি মাসে মৃত্যুবরণ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্লাদ তৃতীয় ডাকুলা সম্পর্কে পূর্ববর্তী একটি ভিডিওতে আমরা আলোচনা করেছি। আমরা উক্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।